শুভ সন্ধ্যা। একাডেমি অফ ফোকলোরের পক্ষ থেকে সকল মণ্ডলীকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন যে একাডেমি অফ ফোকলোর বিশিষ্ট লোক সংস্কৃতিবিদদের নিয়ে একাধিক বক্তৃতামালার আয়োজন করেছেন। এখন চলছে তৃতীয় পর্যায়ে বক্তৃতামালা। এই বক্তৃতামালা ডক্টর দিব্যজ্যোতি মজুমদার ও ডক্টর তুলিকা মজুমদারের স্মারক বক্তৃতা। ডক্টর দিব্যজ্যোতি মজুমদার ও ডক্টর তুলিকা মজুমদার দুজনেই এই একাডেমি অফ ফোকলোরের সঙ্গে একান্তভাবে যুক্ত ছিলেন। তাদের স্মারক বক্তৃতার আজকের ষষ্ঠ বক্তৃতা। এই ষষ্ঠ বক্তৃতায় যিনি বক্তব্য রাখবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিকাশ কান্তি মিদ্যা। আমি ডক্টর বিকাশ কান্তি মিদ্যাকে একাডেমি অফ ফোকলোরের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তার আজকের বিষয় মা দিদিমার বিজ্ঞান চর্চা। এই বক্তব্য উপস্থাপনার আগে ডক্টর মিদ্যার সম্পর্কে দু একটি কথা আমার বলা অবশ্যই দরকার। ডক্টর বিকাশ কান্তি মিদ্যার জন্ম জয়নগরে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার পূর্ব কাপবেড়িয়া গ্রামে। ছোটবেলার এই গ্রাম্য পরিবেশে তার বেড়ে ওঠা এবং শিক্ষান্তে তিনি উত্তরবঙ্গে কোচবিহারের জেনকিডস স্কুলের 2 বছর যুক্ত ছিলেন 1993 সাল থেকে। 1995 সাল থেকে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তিনি বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে কাজ করছেন, অধ্যাপনার কাজ করছেন। এবং তিনি যেহেতু সুন্দরবন অঞ্চলের বাসিন্দা এবং সুন্দরবন তার প্রাণের জায়গা, তার গবেষণা পিএইচডির যে বিষয় ছিল দক্ষিণ চব্বিশ পরগনার স্থাননাম সমাজ ইতিহাসের প্রেক্ষিতে, এবং এই গবেষণা নিবন্ধটি পরবর্তীকালে বই হিসাবে প্রকাশিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার স্থাননাম হিসাবে। এছাড়াও তিনি লোক সংস্কৃতি বা লোক ঐতিহ্যের একটি বই প্রকাশ করেছেন, নাম বৈচিত্র্য লোক ঐতিহ্য। তিনি আমাদের দেশীয় সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নয়, বাংলা যেহেতু ওনার বিষয়, বাংলা সাহিত্য ও সংস্কৃতি তার বিষয়, কিন্তু তিনি বাংলার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নয়, তিনি গল্প উপন্যাস রচনার ক্ষেত্রে তার খ্যাতি দুই বাংলার ক্ষেত্রে বিস্তৃত। তিনি বিভিন্ন দুই বাংলার যে বিভিন্ন লিটল ম্যাগাজিন আছে, তিনি গল্পকার হিসাবেই পরিচিত। বিশেষ করে তার গল্প দু একটি নাম এখানে উল্লেখ করতে চাই। ওনার গল্প গ্রন্থ বাদল বৃত্তান্ত, কাক চরিত্র, কাছিমের কামড় কিংবা পাঁচ পোয়াতির গপ্প বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি একাধিক উপন্যাস লিখেছেন, যেমন দু একটি পরশমণি, যেটা 2018 সালে প্রকাশিত হয়েছে, মহাপ্রয়াণ, উভচর, অনন্ত জাগে এই 2020 সালে গত বছরই প্রকাশিত হয়েছে। তিনি একাধিক উপন্যাস লিখেছেন। এছাড়া শিশু মনস্তত্ত্বের উপরও বই লিখেছেন, সহজাত সহজ পাঠ। এই বাংলা সাহিত্য সংস্কৃতির যে প্রেক্ষাপট, নানা ঘরানার তিনি অনায়াসে বিচরণ করে থাকেন। তাই আজকের একাডেমি ফোকলোরের এই বক্তৃতামালায় ওনাকে পেয়েছি। আমি ডক্টর বিকাশ কান্তি মিদ্যাকে অনুরোধ করছি ওনার যে বক্তব্যটি রাখার জন্য। আজকের ওনার বিষয় মা দিদিমার বিজ্ঞান চর্চা। ডক্টর মিদ্যা, আপনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য রাখুন। নমস্কার। প্রথমে আমি শ্রদ্ধা জানাই যার স্মারক বক্তৃতা দিব্যজ্যোতি মজুমদার। তিনি ছিলেন আমার গবেষণা কর্মের পরীক্ষক, আর গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক যিনি ছিলেন অধ্যাপক পল্লব সেনগুপ্ত, তাকে আমি প্রণাম জানাই। পৃথিবীর গভীরতর অসুখ এখন। দিনের আলোয়
ওই চারদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা। আমরা দেখতেই পাচ্ছি চারদিকে ভোটের দামামা বেজে গেছে মাঝপথে। আজকের 5 জন মারা গেছে। চতুর্দিকে প্রচার প্রচার আর প্রচার। সমস্ত বিশ্ব জুড়ে যখন করোনার মতো মহামারী, সেই সময় আমরা ভোটের যজ্ঞে কেমন ভাবে নিমজ্জিত হয়ে গেছি। কেউ কারোর দিকে তাকাই না, কারণ আমাদের সবার মধ্যে এখন সকলকে ফাঁকি দিয়ে সকলের আগে সকলেই তাই স্বর্গে পৌঁছতে যাচ্ছি। পাওয়ার স্বর্গ। আমাদের পৃথিবীর উপরে যে স্বর্গ কল্পনা করি সে স্বর্গ নয়, আমাদের পাওয়ার স্বর্গে আমরা যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে উঠেছি। পৃথিবীতে সুদ খাটে সকলের জন্য নয়, কেউ কেউ পারে সেই হুন্ডিগুলো কিনতে। তাই সবাই খুব উঠে পড়ে লড়াইয়ে নেমেছি আমরা। যখন এইরকম প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপে সবাই আমরা ব্যস্ত, ঠিক সেই সময় আজ শনিবার আমার পাড়ার শীতলা মন্দিরে শীতলা পুজো। কেমন যেন দুটো ভিন্ন চিত্র আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। একদিকে ভোটের প্রচার, নানান মিডিয়ার উত্তরোত্তর চিৎকার চেঁচামেচি, আরেকদিকে পাড়াতে খবর হয়েছে যে আজ শনিবার শীতলা পুজো। শীতলা পুজো বলার সঙ্গে সঙ্গে আমার কেমন যেন খুব ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। একেবারে ছোটবেলা নয়, জীবনের 26টা বছর আমি আমার গ্রামে কাটিয়ে এসেছি, ফলে স্মৃতি বেশি উজ্জ্বল, বেশ স্পষ্ট আমার সামনে। একদিন গ্রামে শীতলা পুজো হতো। সেই শীতলা পুজো ঘোষণা করতেন আমারই পাড়াতুতো এক ঠাকুমা, সুমিত্রা নাম। আসলে সেই ঠাকুমাকে আমার খুব মনে হতো যে ঠাকুমা না, মনে হয় যেন হাঁসুলি বাঁকের উপকথা সুচাঁদ বুড়ি। মা, দিদিমা, ওই ঠাকুমা সবাই মিলে সেই দেশমালা মাঙন হতো, সেই দেশমালা মাঙন করে এই শীতলা পুজো হতো। সারাদিন পুজোর পরে সারাদিন অরন্ধন থাকতো, শীতল অর্থাৎ ঠান্ডা জিনিস খেতে হতো। সেই ঠান্ডা জিনিস খাওয়ার পরে সেদিন পুরোটাই ঠান্ডা খাওয়া, পরের দিন রান্না বান্না। এই যে শীতলা পুজো, এই যে মা, দিদিমা বা ওই ঠাকুমাদের এই কাণ্ড কারখানা, একটা সময় খুব বিরক্ত লাগতো যে আজকে পান্তা খেতে হবে সারাদিন, ভাত পাবো না, এটা অস্বস্তি হতো, খুবই বিরক্ত লাগতো। এবং সেই বিরক্ততে মনে হতো যে কি দরকার বাবু এই সমস্ত যত কুসংস্কার, এর মধ্যে কোনো যুক্তি নেই, কোনো বিজ্ঞান নেই। খুব বিরক্তি বোধ করতাম। এবং খুব বিরক্ত লাগতো তখনই যখন দেখতাম যে হয়তো আমাদের কারুর নামে মানসিক করা হয়েছে। সেই মানসিক করার সময় দিদিমা মাঙ্গন করতে নিয়ে যেত। মাঙ্গন করতো কিভাবে? যে আমাদের হাতে দুটো হাত জড়ো করতে হতো, সেই হাতে কাপড় দিয়ে, অর্থাৎ ওই দিদিমার শাড়ির আঁচল দিয়ে, কিংবা মাও যেত অনেক সময়, আঁচল দিয়ে বেঁধে, ঠিক যেন আমি কোনো দোষে অপরাধী, আমাকে সারা গ্রাম ঘোরানো হতো, ঘুরিয়ে ভিক্ষা করা হতো, ভিক্ষা বা মাঙ্গন করা হতো। সেই মাঙ্গন করে তারপরে সেই চাল নিয়ে ওই পূজাতে দেওয়া হতো। এইটাতে বন্ধুদের সামনে পড়ে গেলে, ছোটবেলা যতই ছোট হোক, প্রাইমারি স্কুলে পড়তে গিয়ে বন্ধুদের সামনে পড়ে গেলে খুব লজ্জা লাগতো। এবং সেই লজ্জা থেকে একটা বিরক্তি তৈরি হতো। সেই বিরক্তি থেকে খুব মানে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যেতাম। আরো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তাম যদি আমাদের শরীরে কোনো একটা জায়গায়, কোনো জায়গায় হয়তো ফোঁড়া হতো। ফোঁড়া হলে তখন দেখা যেত যে দিদিমা ওই কতকগুলো ওই ছাগলের যেটা নাদি বলে আর কি, ছাগল যেটা পটি করে, সেটার সঙ্গে একটা ডুমুর আর মেয়েদের মাথার চুল একটা জায়গায় জড়ো করে একটা পুঁটুলি বেঁধে সেটা কোমরে বেঁধে দিত। কারণ কারণ হিসেবে বলতো যে ও কোনো মন্দ মানুষ আর এটা দেখে নজর দিতে পারবে না, অতএব এটা কোমরে বেঁধে নিয়ে ঘুরতে হতো। সেও খুব অস্বস্তিকর। স্কুলে গেলে বন্ধুরা দেখলে সেও ভালো লাগার একটা বিষয় হয়ে উঠতো না। এইরকম কিছু কিছু জিনিস
কেমন যেন আমার কাছে এত অস্বস্তিকর হয়ে উঠতো যে আহ, আমার ভালো লাগতো না। তবে ভালো লাগতো একটা জিনিস, কুকুরে কামড়ালে দিদিমা ওই শীতের সময় কুকুরের বাচ্চাগুলো বড় হতো, বেড়ে উঠতো, তখন তখন এই সেই কুকুরে কামড়ালে দিদিমা কোথা থেকে, আমাদের ওখানে একটা জায়গা ছিল, জায়গাটার নাম নেউতলা, হ্যাঁ লেবুতলা থেকে হয়তো জায়গাটার নাম, সেখান থেকে ওই গুড় পরিয়ে নিয়ে আসতো। হ্যাঁ, একটা মুসলিম এক মানুষের কাছ থেকে গুড় পরিয়ে অর্থাৎ মন্ত্রোচ্চারিত গুড় নিয়ে আসতো, খেজুরের টাটকা এই গুড় অর্থাৎ নলেন গুড়, সেই গুড় যখন নিয়ে আসতো তখন সেই গুড়টা খেতে দিত। সেটা খুব ভালো লাগতো, তখন আর অস্বস্তি হতো না। বেশ আহ গুড়টা লুকিয়ে লুকিয়ে খাওয়া শুধু নয়, বারবার চেষ্টা করতাম কুকুরের বাচ্চা নিয়ে খেলতে গিয়ে সে যতই আঁচড়ায় বা একটুখানি কামড়ে দেয় তাতেই ভালো, কারণ গুড়টা খাওয়া যাবে। তবে বিষয়টা কিংবা প্রশ্ন আমার এই ভালো লাগা কিংবা মন্দ লাগার উপরে নয়। আসলে আমরা আমরা যারা লেখাপড়া শিখে একটু নাগরিক হয়ে উঠছি, আমাদের কাছে এই যে আমাদের মা দিদিমাদের এই যে ফেলে আসা বা মেনে আসা বা পেলে আসা বা পালন করে আসা আর কি, যে সংস্কৃতি বা যে এই সংস্কার কিংবা বিশ্বাস কিংবা ট্যাবু, এগুলো বড় অস্বস্তিকর মনে হয়। মনে হয় যে এর মধ্যে কোনো বিজ্ঞান নেই, মনে হয় যে এগুলোর মানার কোনো অর্থ নেই। এবং অস্বস্তির আরেকটা জায়গা বলি, বাড়ি থেকে যখন বের হতাম মা তখন আঙুল কামড়ে দিত, অর্থাৎ ডান হাতের কড়ে আঙুল দিয়ে, আমার ক্ষেত্রে ডান হাতের কড়ে আঙুলটা নিয়ে মা একটু কামড়ে দিয়ে গলাতে একটু থুতু ছিটিয়ে দিত। তখন এটা মা দিতই, মানে এটা দিতেই হবে, বেরোনোর আগে মায়ের কাছে যেতেই হতো। এবং সেটা মা মারা যাওয়ার আগে পর্যন্ত, এবং সেটা 2015 সাল পর্যন্ত হয়েছে। প্রথমের দিকে খুব বিরক্ত লাগতো, তারপরে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো মনে হলো যে যাই হোক, মা যদি তাতে সান্ত্বনা পায়, পাক না, একটু যদি তার মায়ের সামনে দাঁড়াই, মা যদি একটু আঙুলটা কামড়ে দেয়, দিয়ে মা যদি খুশি হয় হোক, সেই মনে করে সেটাকে মেনে নিতাম। এই মেনে নেওয়া আর না মেনে নেওয়ার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ভিতর দিয়ে আমি আসলে একটা জায়গায় পৌঁছতে চাচ্ছি, যে আমরা যে মা দিদিমাদের এই যে সংস্কার, সেই সংস্কারকে আমরা কি সংস্কার বলবো না বিজ্ঞান বলবো? সেটাকে আমরা কুসংস্কার বলবো না তার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাই সেটা দেখব? কারণ এই মুহূর্তে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, রাজনৈতিক কথায় আমি যাচ্ছি না, কিছু কিছু অতি রাজনীতিবিদ, ধর্মবেত্তা, তারা ধর্মকে কেন্দ্র করে এই মুহূর্তে, আমি কোনো বিতর্ক তৈরি করতে চাচ্ছি না, তবুও আমি আসছি, কারণ যদি খারাপ লাগে ক্ষমা করবেন। দেখা যাচ্ছে যে পুরনো কিছু জিনিস যেগুলোকে তারা নিয়ে আসছেন, যেগুলোকে তারা আমাদের অবলম্বন করতে বলছেন, এবং সেটা এই করোনার কালেও, যেটা হয়তো অস্বস্তি মনে হয়, যেটা মেনে নেওয়া হয়তো যায় না, কিন্তু এই যে ধর্মবেত্তা কিংবা রাজনীতিবিদদের কথা আমি বলছি না, কিংবা কিছু কিছু অতিবিজ্ঞানী মানুষ আমাদের চারদিকে আমরা লক্ষ্য করি, যারা এই সমস্ত মা দিদিমাদের এই কথা মেনে আসা, নিয়ম আচার ট্যাবু, যেগুলোকে নিয়ে একেবারে খুব সহজ সরল ভাবে তারা কুসংস্কারের একটা দগমা এঁটে দেন, এঁটে দিয়ে তারা বাজার চলতে প্রচুর বইও লেখেন। আমি তাদেরও এর সমালোচনা করছি না, কিন্তু আমি তার ভিতর থেকে বেরিয়ে গিয়ে আমি এক অর্থে কিছু স্মৃতিচারণ করতে চাইছি। আসলে স্মৃতিচারণ সেই জন্যে, যে পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই যে গৃহবন্দী হয়ে গত বছর মার্চ মাস থেকে আজও পর্যন্ত, এবং এটা আরো কত ব্যাপক হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, যে আজ 1,45,000-এর উপরে গতকাল ছিল, ছড়িয়ে গেল ভারতবর্ষ জুড়ে। এটা আরো কত
দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, পৃথিবীর অসুখ আরো কত গভীর থেকে গভীরতর হবে আমরা জানি না, আমরা বলতে পারি না। তবু এই যখন বাস্তব বড় বেশি প্রখর বাস্তব হয়ে ওঠে, বাস্তব যখন আমাদের কোনো রকম সাহারা দিতে পারে না, আমাদের তখন না আমরা একটু অতীতচারী হয়ে যাই। আমরা সেই কারণেই হয়তো বলা যেতে পারে আজকের এই উপস্থাপনা আমরা একটু স্মৃতিচারী হয়ে গেছি। কারণ এই এই সময়ের মধ্যে সত্যি করে যেটা, যে মনের মধ্যে ঠিক সেই মনোসংযোগ যাকে বলে কনসেন্ট্রেশন, সেটা সে তেমন করে তৈরি করতে পারছি না। খুব অস্বস্তির মধ্যে আছি, খুব যন্ত্রণার মধ্যে আছি, মানসিক সেই এর ভিতরে কিছু স্মৃতিচারণ করলে আমরা যখন বাস্তবকে নিতে পারি না, তখন আমরা অতীতচারী হয়ে যাই। আজকের আমার এই কথা, সেটা বলা যেতে পারে অনেকটাই সেই স্মৃতিচারী হয়ে যাওয়ার কথা। আমরা একটা উদাহরণ দিয়েই শুরু করতে পারি। জীবনের ধ্রুবতারা শান্তিদেব ঘোষের যে আত্মজীবনীমূলক বই একটা সময় দেশ পত্রিকা ধারাবাহিকভাবে বের হতো, সেই ধারাবাহিকভাবে বের হওয়ার গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থের একটা গল্প আপনারা নিশ্চয়ই জানেন অনেকে, যে শান্তিদেব ঘোষ যখন ছোট, একেবারে বাচ্চা, তখন কোনো না কোনো ভাবে তার পাকস্থলীর মধ্যে জোঁক ঢুকে গেছিল। প্রক্রিয়া বলার দরকার নেই, এবং জোঁক ঢুকলেই সে তো রক্ত খেতে শুরু করেছে এবং দিব্যি রক্ত বেরোচ্ছে। এমন সময় কি করবে, কোথায় যাবে, তেমন চিকিৎসা বিজ্ঞান তখন নেই, ডাক্তার তেমন নেই, কিংবা বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। এখনকার যে প্রযুক্তি, এখনকার যে ব্যবস্থাপনা চিকিৎসায়, সে তো কিছুই নেই তখন। এ তো প্রায় 100 বছর আগের গল্প। তখন শান্তিদেব ঘোষের ঠাকুমা উনি করলেন কি, বাড়িতে চুন ছিল, চুন থাকে গার্হস্থ, মানে গ্রামের বাড়িতে চুন থাকবে না এটা হয় না। সেই চুন গোলা জল, একটু চুন জলে গুলে রাখলে উপরে একটা স্বচ্ছ, জলটা খুব পরিষ্কার হয়ে যায়, সেই জল শান্তিদেব ঘোষকে খাইয়ে দিয়েছিল, দিয়ে উঠোনে বসিয়ে দিয়েছিলেন, উবু করে বসিয়ে দিয়েছিলেন। উবু করে বসিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর দেখা গেল যথারীতি যে জোঁক বাবাজি প্রবেশ করেছিল শরীরের মধ্যে, সে দিব্যি বেরিয়ে চলে এসছে। এই যে শান্তিদেব ঘোষের ঠাকুমা, তার মাথা থেকে তিনি এই যে বুদ্ধিটুকু বের করলেন কিংবা বিদ্যেটুকু বের করলেন, করে যেভাবে বিপদমুক্ত হলেন, এটাকে আমরা কি বলবো? এটাকে কি সংস্কার বলবো? এটাকে কুসংস্কার বলবো? না এটা একটা চিকিৎসা বিজ্ঞান বলবো? কি বলবো? এখান থেকেই হয়তো শুরু করা যেতে পারে। সেই ঠাকুমার সঙ্গে, শান্তিদেব ঘোষ মশাইয়ের ঠাকুমার সঙ্গে আমার ঠাকুমা, আমার দিদিমা, আমার মা, এদেরকে হয়তো বসিয়ে দেওয়া যায় এক সারিতে। কারণ তারা এইভাবেই জীবনযাপন করতেন। বিদ্যে বোঝাই বাবু মশাই কবিতা আমরা জানি, আমি সেটা আর উল্লেখ করে সময় নষ্ট করব না। বাবু তিনি তত্ত্বগত জিনিস অনেক জানেন, তথ্য অনেক জানেন, কিন্তু জীবন কিভাবে যাপন করতে হয় সেটা তিনি জানেন না। কেন চাঁদ ওঠে, কেন জোয়ার হয়, কেন সূর্যগ্রহণ হয়, মাঝি যখন উত্তর দিতে পারে না, তখন মাঝির জীবন 4 আনা 8 আনা 12 আনাই মিথ্যে হয়ে যায়। কিন্তু নদীতে যখন ঝড় ওঠে, ঢেউ ওঠে, নৌকো যখন ডুবুডুবু হয়ে যায়, ঠিক তখনই বাবু জিজ্ঞেস করেন, হ্যাঁ রে মাঝি, নৌকা ডুবে যাবে নাকি? কেন আপনি সাঁতার জানেন না? না, সাঁতার তো জানি না। তাহলে তো আপনার জীবনের 16 আনাই মিথ্যে। এই যে 16 আনা আর 12 আনার যে প্রভেদ, বিদ্যে এবং বুদ্ধির যে পার্থক্য, অভিজ্ঞতা বা যাপিত জীবনের যে জ্ঞান আর বই পড়া যে জ্ঞান, তার যে পার্থক্য, সেই পার্থক্যের ভিতর দিয়েই আমরা 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 আমাদের মা দিদিমাদের কথা কিছুটা আলাপ করব বা আলোচনা করব। আমাদের আপাতভাবে মনে হয় যে গ্রামীণ জীবন, যে ঠাকুমা দিদিমারা
আমাদের জীবনে আর নেই। তাদের সমস্ত কাজ, কর্ম, বিশ্বাস, সংস্কার, ট্যাবু, তাদের মুখে মুখে চলিত যে প্রবাদ, যে মিথ, সেগুলো বড় বেশি মিথ্যে। আমাদের অতিবিজ্ঞানী কেউ কেউ সেগুলো প্রমাণ করার জন্যেই উঠে পড়ে অনেক বইও লেখেন। আমি তাদের সেইগুলো প্রচার করার জন্য আসেনি, কিন্তু আমরা যদি একটু আমাদের সভ্যতার অতীতের দিকে তাকাই, পৃথিবীর বয়স তো কম নয়, মানুষের সভ্যতার বয়সও যথেষ্ট। আমাদের আজকের যে জায়গায় আমরা পৌঁছে গেছি, বিজ্ঞানের উন্নতিতে আমরা অনেক অনেক দূর গেছি। মহাকাশে বসবাস করতে পারি, মঙ্গল গ্রহে এখন যা অভিযান করতে পারি, চাঁদেতে পাড়ি দিই, অনেক কিছু করতে পারি। অ্যাটম বোমা বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ মারতে পারি। কিন্তু এই যে উন্নতি, সেই উন্নতির শিকড়টা আসলে কোথায়? আমরা আজকে যাকে বিজ্ঞান বলছি, সেই বিজ্ঞান, সেটা কি আমাদের পুরাতন জীবনে ছিল না ছিল না? আমাদের অতীত জীবনে আমাদের দিদিমা, আমাদের মা, মাসি, জেঠাইমা, ঠাকুমা, তাদের জীবনে কি ছিল না ছিল না? একদিক দিয়ে মনে হয় যে বোধহয় ছিল। তারা তো পড়াশোনা কেউ করেনি, পড়াশুনোর বালাই তাদের ছিল না। তাহলে পড়াশুনো যারা করেনি, বিজ্ঞানের বই যারা জানে না, স্কুল কলেজে বিজ্ঞান চর্চা করেনি যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বিজ্ঞান থাকবে কি করে? কিন্তু আমি দেখাতে চাইবো বিজ্ঞান তাদের মধ্যেও ছিল, কোনো অংশে কম নয়। হ্যাঁ, আজকের যাকে বিজ্ঞান বলি, বিজ্ঞান যে বিশেষ জ্ঞান, আজকের বিজ্ঞান মানে এক্সপেরিমেন্ট, আজকের বিজ্ঞান মানে প্রমাণ, আজকের বিজ্ঞান মানে প্রত্যক্ষ, আজকের বিজ্ঞান মানে সত্য। এই যে সত্য, প্রত্যক্ষ, প্রমাণ এবং পরীক্ষা নিরীক্ষার যে বিজ্ঞান, সেই বিজ্ঞান তেমন করে হয়তো ছিল না, কিন্তু তাই বলে কি তাদের জীবনে বিজ্ঞান ছিল না? আমি একটু উদাহরণে যাই। আমার বাড়িতে, আমার বাড়ির থেকে যদি উদাহরণ দিই, আমি একটু বড় বেশি ব্যক্তিগত হয়ে যাই, সেই কারণে হয়তো এগুলো করছি। কতগুলো জিনিসের কথা বলি। এই লকডাউনে আমি একটু স্মৃতি নিয়ে লেখালেখি করছিলাম। সেই স্মৃতিতে একটা লেখা করেছি। আমার শৈশবের স্মৃতি লিখতে গিয়ে আমি একটা একটা অংশতে আমি একটা নাম দিয়েছিলাম আমাদের লবণ আইন। আসলে আমি ক্লাস 6 পর্যন্ত যে লবণ খেয়েছি, সেই লবণের গুণ আজকের গাইছি না। সেই লবণটা না আমরা নিজেদের হাতে তৈরি করা লবণ খেতাম। দিদিমা, মা, আমার দিদি, আমরা অনেক ভাই বোন, আমরা, আমাদের বাড়ির কাছে ছিল একটা নদী, নদীর নাম পিয়ালি, মাতলার একটা শাখা। নদীটা এখন মজে গেছে মানে মাতলা আর পিয়ালির সংযোগস্থলে সেখানে স্লুইস গেট দিয়ে নদীটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নদীতে আর জোয়ার ভাটা হয় না। নদীতে যতদিন জোয়ার ভাটা হতো, সেই জোয়ার ভাটার মানে জোয়ারের সমুদ্রের লোনা জল যখন আসতো, সেই জল এসে আবার ভাটা পড়ে গেলে মাটি, যে লবণাক্ত মাটি তৈরি হতো, সেই মাটি আমরা ঝিনুক দিয়ে উপর থেকে হালকা করে কুড়ে নিয়ে চলে আসতাম, বস্তা ভরে নিয়ে আসতাম। প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা আমরা সেইভাবে মাথায় করে, মাটির ভারী, খুব কষ্ট হতো, সেগুলো নিয়ে আসতাম। নিয়ে এসে মাটির যে নাদা, যেটা মেসলা বলে আমাদের ওদিকে, তাতে জলের সঙ্গে ওই মাটি আমার দিদিমা গুলে দিত। ওই নাদার তলাতে থাকতো একটা ছিদ্র, ছিদ্রতে থাকতো একটা খড় দিয়ে আটকানো, যাতে জলটা ফোঁটা কেটে কেটে পড়ে। একটা উঁচু জায়গায় বসানো হতো ওই নাদাটা, মাটির নাদাটা, যাতে নিচে কিছু বসানো যায়। নিচে বসানো হতো মাটির একটা মালসা। ওই জলটা ফোঁটা কেটে কেটে নিচের এই মালসাতে পড়তো সারাদিন ধরে, সারাদিন সারা রাত পড়তো। এই যে সারাদিন সারা রাত এই যে জলটা পড়তো, যাতে মাটি না আসে, শুধু জলটা চুইয়ে চুইয়ে পড়ে, যার জন্য ওই খড়ের নুটিটুক দেওয়া হতো। এই জলটা যে পড়তো,
আমরা জানতাম তো এইভাবে জলটা পড়লো, জলটা মালসাতে ভরে গেল, সেটা একটা পাত্রে সংরক্ষণ করা হতো, সংগ্রহ করার পর উনুনে কড়াইয়ে দিয়ে সেটা জাল দেওয়া হতো। জাল দেওয়ার পর জলটা আস্তে 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 শুকিয়ে গিয়ে ওটা একটা মণ্ড তৈরি হতো। মণ্ডটা একটা পাটের বস্তাতে করে নিয়ে সেই বস্তাটা খুব শক্ত করে বেঁধে ছাইয়ের গাদাতে, গ্রামাঞ্চলের অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন, এখন গ্যাস চলে এসছে, কিন্তু উনুনে ছাই যে হতো, সেই ছাইটা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সংগ্রহ করা হতো, একটা নির্দিষ্ট জায়গায় ফেলা। এই নির্দিষ্ট শব্দটার উপর আমি জোর দিচ্ছি এই কারণে যে এই ছাই ফেলার একটা নির্দিষ্ট জায়গা ছিল। উঠোন ঝাড় দেওয়ার যে জঞ্জাল, সেটার জন্য একটা আলাদা গর্ত থাকতো, সেই গর্তে ফেলা হতো। গোয়ালে যে গরু থাকতো, সেই গরুর যে গোবর সেটা সংগ্রহ করার জন্য আলাদা আরেকটা গর্ত থাকতো। এগুলো না সব পরিকল্পনা মাফিক ছিল। এই পরিকল্পনা মাফিক থাকার ভিতরে আমি যে কথাটা বলতে চাইছি, সেই কথাটার সত্যতা কিছুটা প্রমাণিত হয়ে যায়। এগুলো তো আমাদের ঠাকুমা, দিদিমা, মা, মাসিরা তো করতো। এগুলো সব প্ল্যান মাফিক। কারণ এগুলোর মধ্যেও কিন্তু একটা স্বাস্থ্য সচেতন চিন্তা ভাবনা থাকতো। আমি লবণে আসবো। লবণে আসার আগে আরেকটা কথা বলি, এখন চৈত্র মাস, সামনেই সংক্রান্তি। এখন শহরেরও অনেক মানুষ তারা ঘর দোর ঝাড় দেয়, ঘর পরিষ্কার করে, গ্রামের মানুষও করে। বছরের 3টে মাস এই ঘরদোর পরিষ্কার করা হতো। এখনকার পরীক্ষা সিস্টেমের সেমিস্টারের মতো আর কি। 3টে সেমিস্টারে ঘর পরিষ্কার, ভাদ্র মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে। এই 3টে মাস মল মাস বলে আবার পরিচিত। কিন্তু এই 3টে মাসে এই ঘরদোর পরিষ্কার করার পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ থেকে গেছে। সব কথা বলার সময় আমার নয়, নেই। আহ, বর্ষার পরে ভাদ্র মাসে ভাদ্রের রোদ্দুরটা খুব তেজালো হয়, ঘরদোর ভেঙে থাকে, ভেঙে পড়ে, মাটির বাড়ি ঘর, সেগুলো পরিষ্কার করতে হতো। শীতের সময় ঘরের যে সমস্ত লেপ, তোষক, কাঁথা, এই সমস্ত রোদ্দুরে দেয়। পৌষ মাসে ঘর পরিষ্কার করা হয়, ঘরে লক্ষ্মী আসবে, পৌষ সংক্রান্তি হবে, ঘর পরিষ্কার করা হয়। ভাদ্র মাসে আবার পুজো আসবে সামনে, তার জন্যও ঘর পরিষ্কারের একটা কারণ ছিল। চৈত্র মাসেও সেও সারা বছরের গ্লানি, সারা বছরের আবর্জনা সব করে দিয়ে ওই চৈত্রের চিতাভস্য জ্বালায়ে, হ্যাঁ, পয়লা বৈশাখ আবার নতুন বছর হবে, তার জন্য ঘর পরিষ্কার। একেবারে অপরিকল্পিত নয়, একেবারে কুসংস্কার নয়, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তা ওই যে লবণের কথা বলছিলাম, ওই যে লবণটা ওই ছাইয়ের গাদার মধ্যে একদিন রেখে দেওয়া হতো, তখন ওই ছাইয়ের গাদার ছাই, লবণ সাধারণত একটু জলীয় হয়, ওই বস্তাতে বেরিয়ে আসা যে জল, সেই জলটা সবটা শুষে নিত। শুষে নেওয়ার পরে ওই এটা প্যাকেটটা বের করা হতো, ওই পুঁটুলিটা বের করা হতো। পুঁটুলি বের করার পরে খোলার পরে দেখা যেত পরিষ্কার লবণ বেরিয়ে এসেছে। একটু মোটা দানার, আজকের দিনের মতো এত সূক্ষ্ম আমাদের টাটা লবণ নয়, একটু মোটা দানার, কিন্তু সেটা লবণ। আমরা ওইভাবেই জীবন যাপন করে এসেছি। আমাদের ঠাকুমা, দিদিমা, মাদের কাছ থেকে দেখেছি এইভাবে লবণ তৈরি করতে, এবং আমি তার শরিক ছিলাম। তাই প্রশ্ন উঠতেই পারে, এটার মধ্যে আবার বিজ্ঞান কোথায়? এ তো জীবনের একটা প্রক্রিয়া। খাওয়ার জন্য লবণ তৈরি করবে, সেটার মধ্যে কোনো দেশপ্রেমও নেই, আমাদের মধ্যে কোনো ওইভাবে স্বাধীনতা সংগ্রাম ছিল না। এটা আমাদের বাঁচার আন্দোলন, বাঁচার জন্য লড়াই। সেইভাবে লবণের কেনার পয়সা ছিল না, লবণ এইভাবে তৈরি করেছি আমরা। এর মধ্যে বিজ্ঞান কোথায়? আগে তো ভাষা, তারপরে ব্যাকরণ, আগে জীবন যাপন, তারপরে বিজ্ঞান। এই যে লবণ তৈরির সমগ্র প্রক্রিয়াটা, এটার মধ্যে আমরা যদি বিজ্ঞানের দর্পণে ফেলি, বেশ কতগুলো স্তর চলে আসবে। ওই যে জলটা যখন পড়ছে তুলসী গাছে, এই পৌষ মাসে, এই বৈশাখ মাসে যে জল দেওয়া হয় যে পদ্ধতিতে তুলসীর মাথায়, ঠিক সেইটা চুইয়ে চুইয়ে জল পড়বে। ওই লবণ মাটিটা কোনোভাবে গলে পড়বে না, চুইয়ে চুইয়ে জলটা পড়বে। এই যে জল পড়া, এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? পরিস্রবণ। পরিস্রবণ, ফিল্ট্রেশন, এ তো বিজ্ঞানের পরিভাষা, ফিল্ট্রেশন।
হ্যাঁ, ঠাকুমা দিদিমা বলতো না যে এটা ফিল্ট্রেশন, আজকের আমরা বলি, এর পরিভাষা দিয়েছি, কিন্তু প্রক্রিয়াটা তো তারা জানতো। জানতো বলেই তো ওই খড়ের নুটিটা দেওয়ার ফলে ফোঁটা ফোঁটা করে জলটা পড়তো। তারপরে ওই জলটা নিয়ে যখন মালসাতে ধরে সংগ্রহ করে তারপর যখন উনুনে জাল দেওয়া হতো, বাষ্পীভবন হতো। এই যে বাষ্পীভবনের পরে ওই যে ওটা মন্ড তৈরি হতো, ক্রিস্টালাইজেশন, এই যে কেলাসিত হওয়া, আজকে তো পরিভাষা দিয়েছি আমরা। তারা কি তাহলে যাবতীয় জীবন থেকে এই যে লবণটা তৈরি করলো, এবং লবণ তৈরি করার পরে ওই লবণের জলীয় অংশটা দূর করার জন্য ওরা ওই যে বস্তার মধ্যে করে ছাইয়ের মধ্যে দিত, এই যে শুষ্ক করা, শোষণ করা, শোষণও তো বিজ্ঞানের পরিভাষা। মানে সমগ্র প্রক্রিয়াটার মধ্যে বিজ্ঞান নেই কে বলেছে? বিজ্ঞান তো ছিল তাদের জীবনে। তারা আসলে বিজ্ঞানকে তো বিজ্ঞান বলে জানতো না, তারা ওটা জানতো জীবন যাপনের এটাই পদ্ধতি, বাঁচতে এভাবেই হবে, লড়াইটা এমন, তার মধ্যে দিয়ে তারা এসেছে। তারা জানলো কি করে? দীর্ঘ অভিজ্ঞতা তাদের শিখিয়েছে, প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান, সেই জ্ঞানই তো তাদের এগুলো শিখিয়েছে। আর সেই যাপিত জীবনের অভিজ্ঞতা আজকের দিনে আমরা যখন আরো বিশেষায়িত করি, তখন সেটা বিজ্ঞান হয়। আজকে দাঁড়িয়ে আমাদের এটাকে বিজ্ঞান বলি, আমাদের আজকের জীবনের যাবতীয় সবকিছুকে বিজ্ঞান বলি। বিজ্ঞানের কৌশলেই আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে পারছি ঠিক, কিন্তু মা ঠাকুমার জীবনে বিজ্ঞান ছিল না, এটা অস্বীকার করি কি করে? গুড় তৈরি করতো, আমাদের বাড়িতে গুড় হতো, তালের গুড় তৈরি করা হতো, সেও তো এই একই জিনিস, গাছ থেকে গুড় রস নামিয়ে, তাল গাছের রস নামিয়ে। আর তাল গাছ যখন কাটতে উঠতো আমার বাবা কিংবা আমার সেজদা, তখন ওই তালের যে ভাঁড়ে রসটা নামানো হতো, ধরা হতো, সেই ভাঁড়টা পরিষ্কার করে তার তলাতে না লবণ দিয়ে দেওয়া, এই সরি, চুন দিয়ে দেওয়া হতো। চুন, এই চুন দেওয়ার ফলে যে রসটা পড়তো ওই ভাঁড়ের মধ্যে, সেই রসটা খুব স্বচ্ছ হয়ে যেত। লবণ, এই চুন বললাম যখন, চুন থেকে লবণ হয়ে যেত, হ্যাঁ চুন বললাম যখন, এই চুনের ব্যবহার আমাদের গ্রাম জীবনে ব্যাপকভাবে আছে। আমাদের ঠাকুমা দিদিমারা শুধু পান খাওয়ার জন্য চুন ব্যবহার করতো না, এই চুন দিয়ে তাদের জীবনের অনেক সমস্যার সমাধান তারা করত। আন্দাজে ঢিল মারা নয়, তারা চুনের ব্যবহার জানতো। কিন্তু হয়তো তারা এইটুকু জানতো না যে চুন যে জিনিসটা, সেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাই অক্সাইড, CaOH2, এই ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা জানলে কি হবে? ফর্মুলাটা মুখস্থ করে কি লাভ তাদের? তারা তো বিদ্যে বোঝাই বাবু মশাই দলের লোক না, তারা তো মাঝির দলের লোক। তারা জানে জীবনটা কিভাবে যাপন করতে হয়, সেই জীবনটা যাপন করার জন্যেই তারা ওতে চুন। চুন আবার কোথায় দেওয়া হতো? কেটে গেলে, হঠাৎ কেটে গেলে, হসপিটাল নেই, ডাক্তার নেই, কি করবে? কেটে গেলে চুন দিত, মুচকে গেলে চুন হলুদ দিত। বাড়িতে কুমড়ো ফলেছে, প্রচুর কুমড়ো ফলেছে, পাকা কুমড়ো, সেগুলোকে সংরক্ষণ করতে হবে, একবারে তো খেয়ে নেওয়া যাবে না। পাকা কুমড়োর গায়ে চুন মাখিয়ে রাখা হতো, কুমড়োগুলো দিব্যি থেকে যেত মাসের পর মাস, পচত না। এই যে সংরক্ষণের যে পদ্ধতি, এক একটা ব্রাঞ্চ আছে, মানে আলোচনাটা 1 ঘন্টার, এটা এক একটা ব্রাঞ্চ ধরলে সেখানেই চলে যাওয়া যেতে পারে, এত বড় ক্ষেত্র। আমাদের ওই যে ভাদ্র মাসে তাল পাকতো, বা তারও আগে থেকে তাল পাকতো, তালের যে আমরা নোদ বলতাম, নাগরিক মানুষ ক্ষীর বলে, পাকা তালটা যখন ওর ভিতর থেকে রসটা বের করে নেওয়া হবে, সেই রসটা বের করার জন্য ক্ষীর বা নোদটা বের করা হতো, সেইটাকে আমরা খেতাম একটা বিশেষ পদ্ধতিতে। কি করে? ওই কিছুটা তরল, কিছুটা শক্ত, ওটাকে পুরো শক্ত করার জন্য আমার দিদিমাকে দেখতাম একটু চুন দিয়ে দিতে,
চুন দিয়ে ওটাতে কখনো আমরা চাল ভাজা ছড়িয়ে দিতাম, কখনো বা ওই তালের মধ্যে নারকেল কুড়ে দিলে, তালের তক্তি বলে কেউ কেউ, আমরা তালের শর্করা বলতাম কেউ কেউ, এই জিনিসটা শক্ত হয়ে যেত। ওটা ওই ক্ষীরের মধ্যে, তালের ক্ষীর বা নদের মধ্যে চুন দিয়ে, এবারে আমি যেমন ফ্লেভার চাইবো বা ওর সঙ্গে যদি কিছু মিশিয়ে দিতে চাই, ওই নারকেল কুড়ে দেওয়া যেতে পারতো, কিংবা চাল ভাজা দিয়ে দেওয়া যেত, এক এক রকম টেস্ট হতো। এই যে তরল জিনিসটাকে শক্ত করার যে পদ্ধতি, এই যে চুন দিলে ওটা শক্ত হবে, এই যে চুন, ক্যালসিয়াম হাই অক্সাইড, ওটা যে ওই তরলীকৃত বস্তুটাকে ঘনীভূত করার ক্ষেত্রে সাহায্য করছে, এটা বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষাগারে একরকম ভাবে পরীক্ষা করা যেতেই পারে। কেন হয়, ঠাকুমা দিদিমার কাছে কেন হয় তা জানার দরকার ছিল না। তারা জানে তাদের জীবন থেকে যে ওই চুনটা দিলে ওটা শক্ত হবে। বিজ্ঞান এভাবেই তাদের মধ্যে ছিল, একেবারে অজ্ঞানের বিজ্ঞান চর্চা। আমার ছেলে বলছিল যে বাবা এটা তো অজ্ঞানের বিজ্ঞান চর্চা। মানে হ্যাঁ, অজ্ঞানের বিজ্ঞান চর্চা। আসলে যাপিত জীবন থেকে তারা এগুলো শিখেছে এবং সেই শেখাটাই তাদের কাছে বিজ্ঞানের, বিজ্ঞান না হয়ে থাকলেও সেটা তার ভিতরে কিন্তু বিজ্ঞানের সূত্র নিহিত আছে। আসলে বিজ্ঞান তো কতগুলো জাগতিক ফর্মুলা, কতগুলো জাগতিক সূত্র, যেটা আজকের দিনে আমরা আবিষ্কার করছি। যত বিশেষায়িত হচ্ছে আমাদের জ্ঞানের শাখাগুলো, ততই তো আমরা আরো স্পেসিফিক ভাবে অনেক কিছু জানতে পারছি। আমরা তো বিভিন্ন ফর্মুলা আবিষ্কার করছি। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মা দিদিমারা জানতো মানে পরীক্ষা নিরীক্ষার পরীক্ষা করা নয়, তাদের পরীক্ষার ক্ষেত্রটা হচ্ছে জীবনের পরীক্ষাগারে। ওই থালাতে তালের নদের মধ্যে চুন দিয়েই তারা পরীক্ষা করে দেখেছে যে এটা এইভাবে বসে, এইভাবে এটা ঘনীভূত হয়, এভাবে এটা শক্ত হয়। ঘোল তৈরি, ঘোল খেতে ভালো লাগে, ঘোল না খাওয়ানোই ভালো। হ্যাঁ, মাথা মুড়িয়ে ঘোল ঢালা। তা এই যে ঘোল যেটা হতো, গ্রামে গরুর অভাব ছিল না, সেই গরুর যে দুধ, সেই দুধটা জাল দিয়ে, একেবারে নির্জলা দুধটা জাল দিয়ে সেই দুধটা কয়েকদিন জমাতে হতো, একটু ক্ষীরের মতো করে। হ্যাঁ, ওটা 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 যে জমানো হতো, জমিয়ে তারপরে একটা দিন, 4-5 দিন পরে ওই সঞ্চিত দুধটা একটা বড় পাত্রে নিয়ে কি করা হতো, বড় পাত্রে নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে, একটা দ্বন্দ্ব ছিল, ঘোল মন্থন দ্বন্দ্ব। এই যে কথাটা বললাম, এখানে কিন্তু চলে আসছে বিজ্ঞানের আরেকটা দিক। বিজ্ঞানের তো অসংখ্য ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে আমাদের কাছে আজকের। এই বিজ্ঞানটাকে আমরা যদি বলি প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ ফোক টেকনোলজি বা লোক প্রযুক্তি, যে জিনিসটা, এই যে ঘোলটা তৈরি করার ক্ষেত্রে যে মন্থন দণ্ডটা থাকতো, সেই মন্থন দণ্ডটার তৈরির একটা টেকনিক ছিল। সেটা বাড়ির কোনো বারান্দায় কোনো একটা খুঁটির গায়ে তালের ডাগ থেকে তৈরি করা একরকম একটা দড়ি, সেটা দুটো দিয়ে বেঁধে, তাতে ওই মন্থন দণ্ডটা একটা বাঁশ দিয়ে তৈরি হতো, উপরটা বাঁশটা অবিকল থাকতো, মোটা মোটা কঞ্চি বলা যেতে পারে। তার তলার দিকটা, সেটাকে 4টে ভাগ করা হতো, তার 4টে শাখা বেরোতো। সেই 4টে শাখার মধ্যে আবার ছোট কঞ্চি বা বাঁশ দিয়ে ওর মুখটা চারদিকে একটা গণিতক চিহ্নের মতো করে দেওয়া হতো। এগুলো একটু ছবি দেখানোর দরকার ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়। ওটা ওই ওই মন্থন দণ্ডটা আবার একটা দড়ি দিয়ে বেঁধে ওই ঘোলের ওই হাঁড়ির মধ্যে, যে পাত্রের মধ্যে, বড় পাত্রে নেওয়া হতো, হাঁড়ির মধ্যে ওই সঞ্চিত দুধটা দিয়ে, তাতে একটু জল দিয়ে ওটা মন্থন করা হতো। ওর গায়ে একটা দড়ি দিয়ে, ডান হাত এবং বাম হাত মাঝখানে বরাবর রেখে, দড়িটা দুটো পেঁয়াজ দিয়ে এমন ভাবে পেঁয়াজটা দেওয়া হতো, যে জড়িয়ে দেওয়া হতো, দিয়ে দুদিক দিয়ে সমানভাবে টানলে, সমান তালে টানলে একটা অদ্ভুত শব্দ হতো, মানে একটা ঝংকার একটা উঠতো, এবং ওটা মথিত হতে থাকতো। এই যে মথিত হতে থাকা, এই মথিত হতে থাকা ফলে ওই দুধের এ থেকে ক্ষীর উঠতো, ননি উঠতো, ননি, সেগুলোকে সঞ্চয় করা হতো। আসলে ঘোল হচ্ছে ননি, বা ননি থেকে পরবর্তীতে ওই ননি সঞ্চয় করে
ওটা কড়াইয়ে, পরিষ্কার কড়াইয়ে উনুনে দিয়ে হালকা আঁচে কচি বেলপাতা দিয়ে আমার মা দিদিমাকে দেখতাম তারা ঘি তৈরি করত। বেলপাতা দিয়ে ওই হালকা আঁচে জাল দিলে আস্তে আস্তে ননিগুলো থেকে ঘি বেরিয়ে আসতো, একেবারে বিশুদ্ধ যে ঘি, সেই ঘি বেরিয়ে আসতো। আর ঘোলটা আসলে ওই ঘি তৈরি করতে গিয়ে তার একটা উপজাত বলা যেতে পারে। পেট্রোল করতে গেলে, পরিশোধন করতে গেলে যেমন নানান উপজাত পাওয়া যায়, এতো তাই, ঘোলটা হচ্ছে তাই। তা এই যে ঘোলের কথা বললাম, ঘোল তৈরির যে প্রক্রিয়া বললাম, এটার মধ্যে হয়তো সায়েন্স আছে। আমি যদি ওইটা বাদ দিয়ে আমি যে মন্থন দণ্ডটা ধরি, তাহলে মন্থন দণ্ডটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, ওটা আবার কি সায়েন্স? আসলে এটা তো লোক প্রযুক্তি। এটার মধ্যে থেকে গেছে আমরা যে লিভার বলি, আমাদের 8-9 বইয়ের থেকে আমরা এই লিভারের যে এটা পাই, 3টে শ্রেণীর লিভার আমরা পাই। সেই 3টে শ্রেণীর লিভারের এক শ্রেণীর লিভার এটা। এটা হতে পারে প্রথম শ্রেণীর লিভার, যা একদিকে হচ্ছে ভার, একদিকে হচ্ছে বল, আর মাঝখানে আলম্ব। অর্থাৎ আমি যে দুহাত দিয়ে টানছি সেটাই হচ্ছে বল প্রয়োগ করছি। যে অংশটা হাড়ির মধ্যে থাকছে, ওই জলীয় পদার্থের মধ্যে থাকছে, সেটা হচ্ছে ভার। আর মাঝখানে যে দণ্ডটায় যে দড়িটা জড়ানো, সেটা হচ্ছে আলম্ব। আজকের আমরা লিভার পড়ি, তাকে সায়েন্স বলি, সায়েন্স দিয়ে তাকে ব্যাখ্যা করি। এই আজকের এই লিভারের ব্যাখ্যা, এর উৎস কোথায়, এর উপাদান কোথায়? এই উপাদান তো আমার দিদিমার কাছে ছিল, আমার মায়ের কাছে ছিল, আমার ঠাকুমার কাছে ছিল। বাড়িতে বাড়িতে গ্রামে এই মন্থন দণ্ড থাকতো। ফলে বিজ্ঞান সেখানে লোক, তারা বিজ্ঞান জানুক আর না জানুক, তাদের যাপিত জীবনের মধ্যে বিজ্ঞান ছিল। দই পাতের পদ্ধতি এখন নাগরিক মানুষও জানেন, গ্রামের মানুষ তো আগে জানতোই। ওই যে তেঁতুল, আমরা যদি শুধু কয়েকটা শাকসবজি, লতা পাতা, ফল পাকড় নিয়ে কথা বলি, সেখানে তার ব্যবহারের মধ্যে বিজ্ঞান ছিল। আমার দিদিমা ঠাকুমাদের মধ্যে সেই বিজ্ঞানটা ছিল। দইয়ের যে দম্বল, অর্থাৎ দই পাততে গেলে দুধ জাল দিলে তো হয় না, ওই দুধটাকে কিভাবে ঘনীভূত করতে হবে, সেই ঘনীভূত করতে যাওয়ার জন্যে যে ওই প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই তো আসলে একটা সায়েন্স। এ তো রসায়ন, এ তো কেমিস্ট্রির একটা বিষয়। যে ওই ঘনীভূত দুধটা সেটা কিভাবে হবে, কিভাবে তরল দুধটা ঘনীভূত হবে কিভাবে? তেঁতুল দিলে হয়, আর কি লেবু দিলে হয়। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, এই দুটোই। আর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিডটাকে এই টার্টারিক বা সাইট্রিক অ্যাসিড দিলেই ওটা ঘনীভূত হতে বাধ্য, কেমিস্ট্রি বলে। ফলে এই যে কেমিস্ট্রির জ্ঞানটা, আমার দিদিমা কিন্তু কোনো বিদ্যে ছিল না, তার অভিজ্ঞতা থেকেই বা তারই উত্তর পূর্বপুরুষদের কাছ থেকে শিখে তার উত্তর পুরুষদের মধ্যে সঞ্চারিত করেছে। এভাবেই তো হয়ে এসছে, অভিজ্ঞতা তো এভাবে এসছে। একটা আরেকটা বলি, আমাদের যে সভ্যতার ইতিহাস, সেই সভ্যতার ইতিহাসে দুটো বড় রকমের আবিষ্কার, যেটা বিজ্ঞানে আমরা ফেলি না, একটা হচ্ছে আগুন, আর একটা হচ্ছে লোহা। আমাদের জন্মের শুরু থেকে, আঁতুর ঘর থেকে আমাদের শ্মশান যাত্রা পর্যন্ত এই দুটো বস্তুকে আমরা কিন্তু ব্যবহার করি। এর মধ্যে আমরা অতিবিজ্ঞানী যারা, তারা বলতেই পারি যে এগুলো কুসংস্কার ছাড়া আর কিছু নয়। আঁতুর ঘরের যে মা, সেই মা সবসময় লোহার একটা এ নিয়ে থাকতো, বস্তু। বাচ্চার তার দোলনাতে হোক, বিছানাতে হোক, একটা লোহা। আমাদের ওখানে ওই কাস্তে কিংবা পেরেক বা জাঁতি এই সমস্ত দেওয়া থাকে। কুসংস্কার তো বটে, অবশ্যই কুসংস্কার, কিন্তু আসলে লোহা সঙ্গে থাকার অনেক কারণ আছে। ভূত প্রেত যারা বিশ্বাস করে তারাই বলে কুসংস্কার, যারা ভূত প্রেত বিশ্বাস করে না তারাই বলে এটা বিজ্ঞান। কিরকম ভাবে? আসলে
এই লোহা বা ধাতু, আমাদের অনেকে হাতে আংটি টাংটি পরেন, অপবিজ্ঞানও কেউ কেউ বলতে পারেন, কিন্তু ধাতুরও যে একটা প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। ছোটবেলায় দেখেছি প্রচুর মানুষ তারা মাদুলি পরে থাকতো, মাদুলি ধুয়ে জল খেত। অনেককে দেখেছি থালাতে, কাঁসার থালাতে ভাত খেত, কাঁসার থালাতে ভাত খাওয়ার পর সেই থালা ধুয়ে জল খেত। অনেককে দেখেছি মণি পাথরে ভাত খেত, মণি পাথরে বসে শেষকালে শেষ পাতে ধুয়ে জল খেত। এগুলো আর কিচ্ছু নয়, এগুলোর এই ধাতুর যে গুণ, সেই গুণটা শরীরে সঞ্চার করা। সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মধ্যে যে খনিজ দ্রব্যের ঘাটতি তৈরি হয়, যে লোহার ঘাটতি তৈরি হয়, লোহার স্পর্শ তার কাছে হয়তো যোগাতে পারে না, আমরা সংস্কার মনে করি, কিন্তু আজকের আয়রন ট্যাবলেট উঠে গেছে, সেকালে হয়তো আয়রন ট্যাবলেটের কোনো বালাই ছিল না, তো অবশ্যই, কিন্তু লোহার এই স্পর্শ খুব দরকার। পিতৃমাতৃ দায় হলে, মারা গেলে লোহার একটা দণ্ড হাতে করে নিয়ে ঘোরা, বলে অপদেবতা বা পৈত্রতাত্মা বা ওই বাবা মায়ের আত্মা যাতে তার উপর ভর না করে, সেই জন্য লোহা। আসলে লোহা, এই খনিজ লোহা, ধাতু লোহা, তার যে আমাদের শরীরে যে লোহা আছে, অনেক খনিজ আছে আমাদের শরীরে, লোহা একটা বড় উপাদান। লোহা ভূতারায় না, শরীরে লোহার ঘাটতি পূরণ করার জন্য লোহা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর আগুনের আহ, আবিষ্কার তো মানুষের সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার। আগুন যদি না থাকতো মানুষ কিছুই করতে পারতো না। সেই আগুন আঁতুর ঘর থেকে, আঁতুর ঘরে সবসময় আগুনের মাল সংরক্ষণের একটা আগুন সংরক্ষণ করা হতো। সেই আগুন সংরক্ষণের উপায় ছিল মাটির মালসাতে। আজকের গ্যাস লাইটার উঠে গেছে, আজকের পেট্রোল ম্যাচ উঠে গেছে, দেশলাই উঠে গেছে, হ্যাঁ, আগুন সংরক্ষণ করতে পারে মানুষ, কিন্তু সেকালে তো মানুষ আগুন সংরক্ষণ করতে পারতো না। ফলে আগুন সংরক্ষণ করতে আমি দেখেছি আমাদের মাথার কাছে থাকতো একটা মাটির মালসাতে তুষের আগুন। আজকে তুষ মানুষ জানে না, ঢেঁকি ছাড়া চাল নেই তো তুষ পাওয়া যাবে কোথায়। তুষের আগুন, যেটা উপমা দিই আমরা, কিন্তু তুষের আগুনকে আমরা চোখে দেখি না। সেই আগুনের পাশে, আগুন মালসার পাশে আমার দিদিমা তৈরি করত দেকাঠি বলে একটা জিনিস। দেকাঠি আসলে দীপকাঠি। দীপকাঠিটা কি? ছোট করে 6 ইঞ্চির মতো করে পাটকাঠি কেটে নিয়ে, সেই পাটকাঠিটা থেঁতে নিয়ে, মোটা পাটকাঠি হাতে পাথর দিয়ে থেঁতে নিয়ে, নোড়া দিয়ে থেঁতে নিয়ে, সেটাতে ওই আগুনের মালসাতে বড় ঝিনুকে গন্ধক দেওয়া হতো। গন্ধক দিয়ে সেই গন্ধকটা আগুনে দিলে ওটা দ্রবীভূত হতো, গলে যেত। গলে গেলে সেই গন্ধকটাকে নিয়ে, হ্যাঁ, যেটা আমরা এস বলি বা এস8 বলি, আজকের বিজ্ঞানে সেটা গন্ধকটা আমরা করি, কিন্তু এই গন্ধকটাতে ওই পাটকাঠির ওই থ্যাতলানো টুকরোগুলো দুটো প্রান্ত একটু ডুবিয়ে নেওয়া হতো, ডুবিয়ে নিয়ে মাটিতে রেখে দিলে ওটা শুকিয়ে যেত। ওই কাঠিগুলোকে সংরক্ষণ করা, একটা জায়গায় জড়ো করে রাখা হতো, বেঁধে রাখা হতো। বেঁধে যখন রাখা হতো, এবারে রাতে যখন আলো জ্বালানোর দরকার হতো, তখন ওই একটা কাঠি, ওই দীপকাঠি বা দেকাঠি, গন্ধক মাখানো, ওটা নিয়ে ওই ছাইয়ের মধ্যে দিলে, ওই ছাইয়ের মধ্যে যে আগুন আছে ওর মধ্যে একবার চালিয়ে তুলে নিলে দপ করে জ্বলে উঠত। তখনই ল্যাম্প কিংবা প্রদীপ জ্বালানো হতো। আগুন সংগ্রহের, এই সংরক্ষণের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসলে তো একটা বিজ্ঞান। আমার মা দিদিমা জানতো, পাড়া প্রতিবেশী জানতো, তারও পূর্বের মেয়েরাও জানতো। গার্হস্থ্য বিদ্যায় এটা একটা অবলম্বন। আগুন তো সংরক্ষণ করতেই হবে, আগুন তো জ্বালাতেই হবে। হ্যাঁ, ফলে এটা একটা বিজ্ঞান, কিন্তু আমরা মানি আর না মানি। আরেকটা জিনিস বলছি, আমি অন্য অনেক জিনিস বলতে পারতাম, কিন্তু সেগুলো হয়তো আমাদের অনেকটা জানা, আমি কিছুটা অজানা জায়গা থেকে বলছি। ছোটবেলায় এই গরমের সময় আমাদের বাড়িতে কাঠখোলা বসানো হতো। কাঠখোলাটা কি? মুরগি বা হাঁসের ডিম সংগ্রহ করে নেওয়া আসা হতো বাড়িতে, যেগুলো হতো
সেই ডিমগুলো সংরক্ষণ করা হতো বা সংগ্রহ করা হতো, যে ডিমের মধ্যে গ্রামের পরিভাষায় বলি টিপ আছে। টিপ আর কিচ্ছু নয়, টিপ হচ্ছে ভ্রূণ। ভ্রূণ আছে যেটা আলোতে, ল্যাম্পের আলোতে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হতো, দেখে বোঝা যেত। আসলে এটা একটু বলার দরকার আছে এই কারণে, মোরগ থাকলে বা পুরুষ হাঁস থাকলে তারপরে যে হাঁস বা মেয়ে হাঁস বা যে মুরগি যে ডিম দিত, সেই ডিমে ওই ভ্রূণ বা টিপ থাকার সম্ভাবনা বেশি। কিন্তু এটা খুব জানা দরকার, মোরগ না থাকলেও মুরগি কিংবা হাঁস কিন্তু ডিমও পারে। অর্থাৎ জীবনের একটা সার্টেন পিরিয়ডে হাঁস কিংবা মুরগি, তারা মেয়ে হাঁস এবং মুরগি তারা কিন্তু ডিম দেয়, পুরুষ মোরগ বা হাঁস থাকুক আর না থাকুক। এইবারে ওই পুরুষ হাঁস বা মোরগের দরকার তখনই হতো যখন আমি ওই ডিম থেকে আবার বাচ্চা ফোটাবো। তখন ওই টিপ বা ভ্রূণওয়ালা ডিম আমার দিদিমা সংগ্রহ করে নিয়ে একটা লোহার কড়াইয়ে সেখানে খড় বিছিয়ে দিয়ে প্রায় 30-35টা ডিম দিয়ে, যে মুরগি ওম দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠতো, ওই সময় দেখা যেত যে তার ভিতরে একটা মাতৃত্বের বোধ জাগছে, সে ওম দেবে। হ্যাঁ, তা তা বলতো, আমরা তা বলতাম, তার গায়ে তা লেগেছে, ওম দেবে। সেই ওম দেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকতো, যেখানে সেখানে মাটিতে বসে পড়তো। তখন আমার দিদিমা বুঝতে পারতো যে তা দেওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে, এর জন্য তা খোলা তৈরি করতে। অর্থাৎ ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা, এই যে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা, সেই বাচ্চা পালন করা, সেই ডিম বিক্রি করা কিংবা বাড়িতে খাওয়া, এগুলো তো ছিল গ্রামের মানুষের জীবিকার একটা বিশেষ রকমের নির্ভরতার জায়গা। তা ওই যে মুরগিটা বসিয়ে দিয়ে 1 মাস মতো ওখানে সে বসে থাকতো। হ্যাঁ, একটু আধটু বাইরে তাকে যেতেই হতো তার প্রাকৃতিক কাজের জন্য, কিন্তু ওখানে সে বসে থাকতো। বসে তার শরীরের আর ওই খড়ের উষ্ণতায় একটা সার্টেন টাইমে, প্রায় 28-29 দিনের মাথায় ওই ডিমগুলো আস্তে আস্তে ফেটে তার ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসতো। আজকের পোল্ট্রি সায়েন্স হয়েছে, ফিশারি সায়েন্স হয়েছে, সেগুলো সব সায়েন্সের বিষয়বস্তু হয়ে গেছে। আজকের মুরগির ডিম ফোটানোর জন্য নানান কায়দা কানুন উঠে গেছে, হ্যাচারি হয়েছে। আমার ঠাকুমাও জানতেন না, আমার দিদিমাও জানতেন না, মানে পোল্ট্রি সায়েন্স কিংবা হ্যাচারি কোনো বিজ্ঞান জানতেন না, কিন্তু ডিম দিব্যি ফুটিয়ে দিতেন। এবং কোন ডিম থেকে বাচ্চা হতে পারে সে জ্ঞানও কিন্তু তাদের ছিল। ফলে এই যে তা খোলা বসানো, আপাত দৃষ্টিতে মনে হয় তো এ তো জীবন, এর মধ্যে আবার কি বিজ্ঞান, কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করলে সেটাকেই ভাঙিয়ে তো আজকের দিনে আমরা এই হ্যাচারি করছি। আজকের দিনে আমাদের যে পোল্ট্রি সায়েন্স হচ্ছে, এই যে মাছের ক্ষেত্রেও অনেকটা সেই রকম, এগুলো কোথা থেকে আনছি আমরা? এগুলো তো নিয়ে আসছি ওখান থেকে। ফলে এরকম অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেগুলো আমাদের মা দিদিমাদের যাপিত জীবনের মধ্যে তারা এগুলো পালন করত। আসলে বাঁচাটা তাদের কাছে লড়াই, বাঁচাটাই তাদের কাছে, এই যে বলছিলাম শুরুতে যে ধর্মটাকে বিক্রি করা হচ্ছে, ধর্মবেত্তা এবং রাজনৈতিকবিদেরা, ধর্মের নামে নানান বিভেদ তৈরি করা হচ্ছে, আচার বা সংস্কারের নামে নানান রকমের বিভেদ তৈরি করা হচ্ছে। মা দিদিমাদের কাছে ধর্ম হচ্ছে বাঁচাটাই ধর্ম। মানুষ সবাই মিলে একসঙ্গে বাঁচাটাই ছিল তাদের কাছে ধর্ম, এবং সেই ধর্ম পালন করার জন্যেই তাদের অভিজ্ঞতা ছিল তাদের অস্ত্র। পূর্বসূরীদের কাছ থেকে যে জ্ঞান তারা অর্জন করত, সায়েন্স শব্দটা তার যে ল্যাটিন যে ইয়ে আমরা যদি দেখি, তাহলে সেটা তো সেই সায়েন্সের যে ল্যাটিন ভাষা, সেটাই তো আসলে আর কিচ্ছু নয়। সেটা জানানোর দরকার আপনাদের খুব একটা নেই, আপনারা জানেন ওটাকে। সায়েন্টিকা, সায়েন্টিকা যে শব্দটা, ল্যাটিন যে পরিভাষা, সেটা তো আসলে তার একটা কথা হচ্ছে যে নলেজ, জ্ঞান। সায়েন্স তো আসলে একটা নলেজ। তো সেই নলেজ তারা পেত কোথা থেকে? তাদের যাপিত সাইন্টিয়া, সাইন্টিয়া, ল্যাটিন যে পরিভাষা, ল্যাটিন যে শব্দ সায়েন্সের, তার অর্থ হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানটা তারা পেত কোথায়? তাদের যাপিত জীবন থেকে তারা জ্ঞানটা পেত।
আমার সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের কাছে। আমি আর 5 থেকে 6টা মিনিট বলবো কথা। আমি জাস্ট আমাদের বাজার চলতি কিছু উদাহরণ দিলেই আপনাদের পক্ষে আরো খুব গ্রহণযোগ্য হবে বলে মনে হয়। সেখান থেকে দু একটা একটু উদাহরণ দিই, দিয়ে আমি শেষ করি। লিভারের কথা আমরা বলেছি। আসলে আমাদের ওই বললাম আতুর ঘর থেকে আমাদের একেবারে শ্মশান যাত্রা, সবটার মধ্যে যে যাপিত জীবনের যে বৃত্ত, সেই বৃত্তের সবটার মধ্যেই কিন্তু সায়েন্স ছিল। আমাদের মা ঠাকুমারা অন্তত সে সায়েন্স তারা তারা পালন করে এসছে। আলাদা করে কোনো বই পড়ে সে সায়েন্স ছিল না। আমরা যদি জীবনের এক একটা পর্ব ধরি, তাহলে সে পর্ব থেকেই যদি দেখি, তাহলে সব পর্বে আছে। আর শোয়া বসা, খাওয়া দাওয়া, আমার ভাত পাতে যদি যাই, সে তার মধ্যেও সায়েন্স রয়েছে। হ্যাঁ, যে আমি যদি শোয়া বসার কথাটা বলি, যে আমি যে শোয়া বসা নিয়ে আমরা প্রবাদ পাই, প্রচুর প্রবাদ পাই। যেমন দেখা যায় যে ইংরেজিতে আছে, বাংলাতে আছে, যে একটা প্রবাদ আছে, বলছে সকালে শুয়ে সকালে ওঠে তার ধন্যা বইতে লুটে। এই প্রবাদ সহজ জানা। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এইটা এটা তো প্রবাদ, মা ঠাকুমার মুখেই মুখে চলে। একটু রাত করে শুতে গেলে মা বারবার বলতো যে তাড়াতাড়ি শুয়ে পড়, সকাল সকাল ওঠ। এই যে তাড়াতাড়ি শুয়ে সকাল সকাল ওঠা, এর মধ্যে আর কিচ্ছু নয়, বিজ্ঞান সেখানে স্বাস্থ্য সচেতনতা। আজকের দিনে আমরা যে ডায়াবেটিস থেকে শুরু করে, যে স্থূলতা থেকে শুরু করে, কোলেস্টেরল থেকে শুরু করে, আমাদের রাত জাগা তার একটা বড় কারণ। হ্যাঁ, রাত 2টোয় শুলাম, রাত 8টাতে উঠলাম। হ্যাঁ, আমি ঘুম তো 8 ঘন্টা ঘুম আমি ঘুমিয়ে নিচ্ছি, কিন্তু এই ঘুমটা ঘুম নয়। আমাদের যে জাগতিক সত্য, রাতটা তো বিশ্রামের জন্য, সকালটা তো কাজের জন্য। এবং যত সকাল সকাল উঠতে পারবো, তত কিন্তু কাজগুলো বেশি ভালো হয়। আমাদের স্বাস্থ্য, এই যে স্কুলের বাচ্চাগুলো এখন আস্তে আস্তে সব স্থূল হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে এই, সকালে শুয়ে সকালে ওঠে না, তার ধন সেই কারণে বৈদ্য লুটে নেয়। কিংবা একটা, এতে আমরা দেখি যে ওই কোন দিকে মাথা করে শোবে, সেই উত্তর দিকে মাথা করে, এটা কুসংস্কার বলে অনেকে চালিয়ে দেন। আসলে কুসংস্কার হয়তো বা, কিন্তু তার মধ্যে কি একেবারে বিজ্ঞান ছিল না? ছিল কিছুটা। ওই যে উত্তর দিকে মাথা করা, আমাদের পৃথিবীর যে চৌম্বক শক্তির একটা ব্যাপার ট্যাপার থাকে, এটা একেবারে অস্বীকার করা যায় বলে আমার মনে হয় না। এটার মধ্যে সেরকম কিছু আছে। রাতে যে স্বপন দেখি মানে কি যে তার, ওই রাতের স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যেও কিন্তু অনেক সত্য, অনেক বিজ্ঞান। এই সঙ্গে বলে রাখি একটা বিষয়, আমরা যে বিশ্বাস সংস্কার মানি, যা পালন করি আমরা, সেই বিশ্বাস সংস্কারের মধ্যে যুক্তি আছে, বিজ্ঞান আছে। কিন্তু সেই যুক্তি বিজ্ঞান ছাড়াও সবচেয়ে বড় যেটা আছে, সেটা হচ্ছে মনোবিজ্ঞান, সাইকোলজি। হ্যাঁ, আমি আমার এটাকে আমার আত্মপক্ষ সমর্থন করার জন্য হয়তো আমি সাইকোলজির কথা বলছি, কিন্তু এর মধ্যে সাইকোলজির খেলাটা সবচেয়ে বেশি। আজকের দিনে যত এগিয়ে যাচ্ছে সভ্যতা, মানুষ কিন্তু তত বেশি করে মানসিক দুর্বলতায়, মানসিক জটিলতায়, মানসিক দুশ্চিন্তায়, অবসাদে ভোগে। তার কারণ আর কিচ্ছু নয়, আমাদের জীবনের এই দ্রুতগামিতা, অনেক কিছু চাওয়া, ওই যে পৃথিবীতে যেটা জীবনানন্দ দিয়ে শুরু করেছিলাম, অনেক কিছু পাওয়ার আশা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পূরণের যে লড়াই, আমাদের যে ইঁদুর দৌড়ের যে প্রতিযোগিতা, কে কবে, কে কত তাড়াতাড়ি আমরা সেই উন্নতির স্বর্গে পৌঁছতে পারি, কে কত তাড়াতাড়ি আমাদের ক্যারিয়ারটা তৈরি করতে পারি। এই যে ইঁদুর দৌড়, সেই ইঁদুর দৌড় কিন্তু আমাদের মানসিকভাবে দুর্বল করে বলেই আমরা আরো বেশি করে এই সংস্কারের দিকে এগিয়ে যাই। এই যে সংস্কার সংস্কার শব্দগুলো বলছি, আসলে ট্যাবু, মিথ, জাদু, এই সংস্কার, এগুলো আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের মধ্যে এগুলো চলে আসছে। আমাদের জীবনে দেখো অসংখ্য অসংখ্য হাজার হাজার ট্যাবু, সেই ট্যাবুর আষ্টে পৃষ্ঠে আমরা বাঁধা। সেই ট্যাবুগুলোকে আজকের আমরা কুসংস্কার বলেই চালাতে চাই, বা সংস্কার বলে চালাতে চাই। এবং সেই ট্যাবুগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মা দিদিমাদের মধ্যেই চলে, বা তারাই সেগুলো বহন করে নিয়ে যায়, সঞ্চার করে দিয়ে যায়।
এখন এই ট্যাবু সম্পর্কে বলেই আমি শেষ করব আমার কথা, যে মনে করা যাক এই যে ট্যাবু যেগুলো আমরা বলি, নিষেধ বলি বা মানা বলি বা বারণ বলি, এগুলো কি? এগুলো আসলে যতই সংস্কার বলি বা কুসংস্কার বলি, এগুলোর উদ্ভবের পিছনের ইতিহাস বলছে যে কোনো না কোনো কারণ ছাড়া এগুলো তৈরি হয়নি। সবগুলো কিন্তু একটা কারণ ছিল, একটা বাস্তব উপযোগিতা ছিল। সেই বাস্তব উপযোগিতা যখন হারিয়ে যাচ্ছে, তখন সেই ট্যাবুগুলো আস্তে আস্তে আমাদের কাছে কুসংস্কার বলে মনে হচ্ছে। এবং এই ট্যাবু বা সংস্কার, এগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। এগুলো কিন্তু দেশ ভেদে, স্থান ভেদে, কাল ভেদে এগুলো পাল্টায়। কিছু সংস্কার বা কিছু ট্যাবু কুসংস্কার হয়ে যায়, আবার কিছু নতুন নতুন তৈরি হয়। এই যে আমাদের রসগোল্লা নিয়ে যে প্রতিযোগিতা আমরা করি, যে সেটা উড়িষ্যার না বাংলার, এটা খুব পরবর্তীকালের ট্যাবু। এটা হাজার হাজার বছরের বিষয় নয়। পরীক্ষার রেজাল্ট আনতে যাওয়ার আগে বলে যে রসগোল্লা খেয়ে যেতে নেই, এটা কুসংস্কার। কিন্তু একেবারেই কি কুসংস্কার? এটা কি একেবারেই ফেলে দেব আমরা, যেটা কুসংস্কার বলে? কেন কুসংস্কার বলি, কেন বা এর মধ্যে কাজ করছে কি? এর মধ্যে কাজ করে যাচ্ছে ওই যে আহ রসগোল্লার সদৃশ কোনো সংখ্যা যদি আমি আমার পরীক্ষার রেজাল্টে পাই, সেটা তো শোভন নয়, আমার পক্ষেও নয়, বাড়ির মানুষজনের পক্ষেও শোভন নয়, আমার ভবিষ্যৎ জীবনের পক্ষেও শোভন নয়। ওই যে সদৃশ জাদুর যে চিন্তা, তা থেকে এই যে ট্যাবু। আসলে রেজাল্ট আনতে যাওয়ার সময় না আমাদের মন বড় চঞ্চল। রসগোল্লা খুব বিপজ্জনক একটা মিষ্টি, মিষ্টি বটে কিন্তু খুব বিপজ্জনক। ওর যে রস যদি ওই অন্যমনস্কতার জনিত কারণে যদি আমাদের শ্বাসনালীতে চলে যায়, মানুষ মারাও যেতে পারে। অন্য মিষ্টির কিন্তু বলে না, রসগোল্লাই বলে। ওই গোল বলে শুধু নয়, রসগোল্লা রসের জন্য বলে। এবং কাঁচকলা, ডিম পরীক্ষা দিতে যাওয়ার আগে খেতে নেই যেগুলো বলে, এগুলো তো মডার্ন ট্যাবু। এগুলোর মধ্যে সায়েন্স তো অবশ্যই আছে। হ্যাঁ, ডিমের মধ্যে পেট খারাপের একটা ইয়ে থাকে, শরীর গরম করার একটা থাকে, হাই প্রোটিন। কাঁচকলার মধ্যে কনস্টিপেশনের একটা ইয়ে তৈরি করতে পারে, পরীক্ষা দেওয়ার আগে, যাওয়ার আগে সুস্থ শরীর থাকবে, মনটাও পরিষ্কার থাকবে। ফলে আমরা সংস্কার বা কুসংস্কার বলে এগুলোকে অবজ্ঞা করতেই পারি, কিন্তু একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করি, তাহলে তার মধ্যে বিজ্ঞান আছে বটেই। আমাদের খাদ্য সংক্রান্ত যে যাবতীয় ট্যাবু, তার মধ্যে কোনো না কোনো ভাবে সায়েন্স আছে, বেশিরভাগই ক্ষেত্রে সায়েন্স আছে। এখন যেগুলোকে কুসংস্কার বলে এড়িয়ে যাচ্ছি, যেগুলোর মধ্যে কোনো বিজ্ঞান নেই বলে আমরা এড়িয়ে যাচ্ছি, আসলে এই ট্যাবুগুলো তৈরি হয়েছিল, এগুলো একটা একরকমের বলা যেতে পারে সমাজ পরিচালনার ক্ষেত্রে একরকম একটা আইন, এটা সমাজ শাসনের ক্ষেত্রে একরকমের একটা অস্ত্র। এই ট্যাবু, এই ট্যাবুগুলোর একটা বাস্তব উপযোগিতা থেকেই কিন্তু এগুলো তৈরি হয়েছিল। কখনো তার মধ্যে বিজ্ঞান ছিল, কখনো তার মধ্যে সামাজিক উপযোগিতা ছিল, কোনো না কোনো বাস্তব একটা উপযোগিতা তার মধ্যে ছিল। এবং ছিল বলেই সেইগুলো আমরা আজকে যতই উপেক্ষা করার চেষ্টা করি না কেন, সেটাকে আমরা একেবারে ফেলে দিতে পারি না। আমরা যদি ঠিকঠাক মতো একটু আহ ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে দেখব যে তার মধ্যে কিন্তু বিজ্ঞানের কোনো না কোনো ছোঁয়া ছিল। মনে করে যে রাতের অন্ধকারে বলে, রাতে বলে যে আয়না দেখতে নেই, কুসংস্কার। ঠাকুমা খুব, আমার মা খুব বলতো রাতে আয়না দেখিস না বাবা। কারণ আসলে রাতে অস্পষ্ট আলোতে বা আলোতে হঠাৎ করে আয়নায় নিজেকে দেখলে না, আচমকা আমাদের মধ্যে একটা ভীতি সঞ্চারিত হয়ে যায়। আচমকা আমি যদি আমার প্রতিবিম্ব দেখে ফেলি, আমার মধ্যে একটা ভয়, আমাদের মধ্যে একটা ভয় সঞ্চারিত হয়ে যেতে পারে। এই আচমকা ভয় আমাদের নার্ভের উপরে বড় রকমের একটা প্রভাব ফেলতে পারে। কিংবা আমরা বলি যে হঠাৎ করে কেউ যদি কোনো বিষয়ে ভয় পেয়ে ওঠে, তার গায়ে থাপ্পড় দিতে বলি। এটা কেন বলি? এটা কি একেবারে কুসংস্কার? ওই যে নাকগুলো হঠাৎ করে একটা জার্কিং হয়ে যায়, হ্যাঁ, তখন তাকে একটা স্থিতাবস্থায় আনতে গেলে তাকে আবার থাপ্পড় দিয়ে, হ্যাঁ, তাকে একটা স্থিতাবস্থায় আনার জন্য, একটা ব্যালেন্স তৈরি করে দেওয়ার জন্য আমরা কিন্তু এই থাপ্পড় দেওয়ার কথা বলি। ফলে একেবারে ফেলে দেওয়ার নয় সবকিছু,
একেবারে ফেলে দেওয়ার জন্য নয়। আসলে ওই রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতায় যেমন ছিল না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, আমরা আজকের বিজ্ঞানে অনেক উন্নতি করেছি, অনেক অগ্রগতি হয়েছে। আমরা বিজ্ঞানটাকে আজকের সভ্যতার দান বলে মনে করি, আমাদের মা দিদিমাকে সেখানে শরিক করতে চাই না। কোথায় তারা কোন মানধাতার আমলে কোন অন্ধকারে পড়েছিল, কোন অপবিজ্ঞান কোন কুসংস্কারের অন্ধকারে পড়েছিল বলে আমরা তাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই কথাটাই সত্য, আমার অন্তত তাই মনে হয়, আমি তাই বিশ্বাস করি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আজকের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের শিকড় ওখানে থেকে গেছে। আসলে ওই যে যাপিত জীবন, ওই যে লোকজীবন, ওই জীবনের মধ্যে বিজ্ঞানের যে বেশটা, সেটা তো ওখানে থেকে গেছে। শুধু বিজ্ঞান কেন, আজকে যতগুলো সাবজেক্ট হয়েছে আলাদা আলাদা, সমস্ত সাবজেক্টের শিকড়টা ওখানে। একটা গাছ আকাশে ডালপালা মেলে দিয়ে তাতে ফুল ফলায়, ফল ধরে, শাখা প্রশাখায় বিস্তারিত হয় আকাশের উন্মুক্ততায়। আমাদের সেইগুলো দেখে খুব ভালো লাগে, সেগুলোকে মনে করি বাহ কি সুন্দর। কিন্তু ওই গাছটা, তার যে শিকড়টা মাটির মধ্যে রয়েছে, শিকড় থেকে সে জল নেয়। আজকের আমাদের যে বিজ্ঞান বলে যাকে আমরা জাহির করি, যার উপযোগিতা আমরা গ্রহণ করি, প্রতি পলে পলে যে বিজ্ঞানকে আমরা অস্বীকার করতে পারি না, সেই বিজ্ঞানের একটা একটা প্যারাসায়েন্স বলা যেতে পারে, একটা রূপ, একটা কাঁচা রূপ, একটা পরিশোধিত নয় তেমনই একটা রূপ কিন্তু আমাদের মা ঠাকুমারা তারা পালন করে গেছে, তারা সেগুলো বহন করে গেছে, তারা সেগুলো ধারণ করেছিল। আমি বলছি না আমার মা দিদিমার সেই সংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসতে, আমি তাদের হয়ে সওয়াল জবাব করতে আসিনি। তাদের সেই সংস্কার বলে যেগুলো, কুসংস্কার বলে যেগুলোকে আমরা দেখে দিচ্ছি, আমি সেই কুসংস্কার ফিরিয়ে এনে আপনাদেরকে আমি আবার বিপদগামী করতে চাইছি না। তো একটা কথাই বলি যে আসলে ঐতিহ্যকে অস্বীকার করাটা ঠিক নয়। আমি সেই পুরোনো দিনে ফিরে যেতে চাচ্ছি না, সেই সংস্কারগুলোকে আবার পালন করতে বলছি না, কিন্তু স্বীকার করতে বলছি যে আমাদের আজকের বিজ্ঞানের শিকড়টা কিন্তু ওখানে ছিল। তাদের মধ্যে তারা বিজ্ঞান হিসেবে না গ্রহণ করলেও তারা কিন্তু এগুলো কিছু না কিছু তারা পালন করত। আসলে ঐতিহ্যকে অস্বীকার করা এটাই ঠিক নয় বোধহয়। যাই হোক, আমি যেটুকু বললাম, অনেকের অনেক প্রশ্ন হতেই পারে, অনেকে মনে করতেই পারেন যে এইগুলো ধরলেন না, এইগুলো গেলেন বা এইগুলো বললেন না। আসলে আমি যেটুকু বললাম সেটা এই সময়ের ভিত্তিতেই বললাম। এটা হিমশৈলের একটা চূড়া, আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করা যায়, গবেষণা করা যায়। হিমশৈলের সেই চূড়া মাত্র আজকে আমি দেখালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার। অধ্যাপক ডক্টর বিদ্যার বক্তব্য শুনলাম। আমি তো শুনতে শুনতে আমাদের ছোটবেলাকার যে জীবনযাত্রা, তারই অনেকটা রূপরেখা, মানে স্মৃতিচারণা আমার ক্ষেত্রেও তাই ঘটলো। যে কথাগুলো, যে উদাহরণগুলো উনি দিলেন, সেগুলো আমরা ছোটবেলায় নিজে হাতে বা আমাদের মা ঠাকুমাদের সঙ্গে আমরা একই সঙ্গে কাজগুলো করেছি। সেই স্মৃতিচারণাও মানে আমাকে ছোটবেলাকে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন বিকাশ দা। এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে যেটা বিকাশ দা একটা মূল্যবান কথা বলেছেন, যে আমাদের ঐতিহ্য, যে ঐতিহ্যটাকে আমাদেরকে স্বীকার করতে হবে। ঐতিহ্যকে অস্বীকার করে কোনো কিছু না, আমরা ঐতিহ্যকে স্বীকার করে আমরা আমাদের যে বিজ্ঞান আলোচনা বা বিজ্ঞান জীবনযাত্রার যে উত্তরণ, সেই উত্তরণের পথে নিশ্চয়ই আমরা এগোবো। কিন্তু সেখানে আমাদের যে অতীত, আমাদের যে ঐতিহ্য, সেটাকে অস্বীকার করে না তার মধ্যে থেকে। এবং ডক্টর বিদ্যা আমাদের প্রচলিত যেটা আমরা প্রচলিত এখন বলছি এই কারণে, কিন্তু আমাদের ছোটবেলায় যেটা আমরা পালন করেছি, আমাদের এখনকার যে টার্মোলজি অনুযায়ী বলা যায় লোক সংস্কার বা লোক বিশ্বাস, ট্যাটু, টোবেন, মানা, এগুলো কিন্তু পরবর্তীকালে এগুলো এইসব নামকরণের সৃষ্টি। এর মধ্য থেকে আমাদের যে বিজ্ঞানের যে সত্যতা খুবই সুন্দরভাবে
বিকাশদা দেখিয়েছেন, যে উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়েছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, বিস্তারিত বক্তব্য রাখা যায়। আর দেখিয়েছেন যে সত্যি আমাদের মা ঠাকুমা দিদিমা তারা তাদের যে অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে যে বীজ আমরা পেয়েছি, আজকের দিনে তারই সূত্র দিয়ে বড় বড় বিজ্ঞানের নামকরণ হয়েছে, তার উত্তরণ ঘটেছে। তো সেই একটা সুন্দর আলোচনা শুনলাম। বিশেষ করে আমি তো ব্যক্তিগতভাবে আমার ছোটবেলায় ফিরিয়ে যাওয়ার একটা সুযোগ ঘটলো। যাই হোক, একাডেমির পক্ষ থেকে বিকাশ দাকে, অধ্যাপক বিকাশ কান্তি বিদ্যাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, দিয়েও থাকেন নিয়মিত, এবং আজকেও দিয়েছেন এবং তার মূল্যবান বক্তব্য বলেছেন। এবং আমাদের যে দেশীয় সংস্কৃতি এবং দেশীয় রীতিনীতি, বা আমরা এক কথায় বলতে ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের সমাজ বিবর্তনের ধারা কিভাবে অগ্রগতি হয়েছে, মূলত বিজ্ঞানের রূপরেখা, তার মূল চাবিকাঠি কোথায়, সেটা কিন্তু বিকাশ দা তার কয়েকটি উদাহরণে কিছু কিছু সূত্র ধরিয়ে দিয়েছেন। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, এবং একাডেমি অফ ফোকলোরের পক্ষ থেকেও ওদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের এই বক্তৃতা আমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার সবাইকে।